শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, এই জানুয়ারি মাস হচ্ছে থাইরয়েড সচেতনতা মাস। প্রতি বছর এই মাসটিকে ঘিরে বিভিন্ন আয়োজন থাকে। মূলত উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ জনগণকে থাইরয়েড রোগটি সম্পর্কে সচেতন করে তোলা। বাংলাদেশে কিন্তু প্রায় 4 কোটি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত এবং সবচেয়ে আশঙ্কাজনক যে ব্যাপারটি হচ্ছে এর মধ্যে অধিকাংশ মানুষই জানছেন না যে তিনি থাইরয়েড রোগে আক্রান্ত। সাধারণত থাইরয়েড গ্রন্থি থেকে যেই হরমোনটি নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন, সেই হরমোনটির আধিক্য বা সেই হরমোনটি কমে গেলে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে সেই উপসর্গ বিষয়ে কথা বলবো এবং কি করে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড গ্রন্থিটি ঠিক মতো কাজ করছে কিনা, বা থাইরয়েড রোগে একবার আক্রান্ত হলে পরবর্তীতে আপনার ব্যবস্থাপনাটা কেমন হবে, এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য দুজন হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার শাহজাদা সেলিম, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কোঅর্ডিনেটর থাইরয়েড টাস্ক ফোর্স বাংলাদেশ। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার আফিয়া জাইনাব তন্নি, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সদস্য সচিব, থাইরয়েড টাস্ক ফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। তো আজকে তো থাইরয়েড সচেতনতা যে মাসটি ছিল সেটা শেষ দিন আজকে। তো এই পুরো মাস জুড়ে আসলে আপনারা কি করলেন? এই যে আমরা বলছি যে থাইরয়েড টাস্ক ফোর্স, আপনি কোঅর্ডিনেটর এবং ম্যাডাম আছেন সদস্য সচিব, নিশ্চয়ই আপনাদেরও কিছু কর্মসূচি ছিল মাসকে ঘিরে, তো সেই সম্পর্কে একটু জানতে চাইছি শুরুতেই। ধন্যবাদ আপনাকে। থাইরয়েড নিয়ে আলোচনা অনেক দরকার আছে, আমার গলায় একটু সমস্যা, তবুও বলছি। প্রায় 4 কোটি থাইরয়েডের রুগী, ডায়াবেটিসের রুগীর সংখ্যা 2 কোটি। তো ডায়াবেটিস নিয়ে যত আলোচনা হয়, থাইরয়েড সমস্যা নিয়ে এখন ততটা আলোচনা হয় না। সেজন্য কিন্তু 25শে মে থাইরয়েড দিবস থাকলেও আলাদা করে একটি পুরা মাস কর্মকাণ্ডের জন্য, মেইনলি থাইরয়েড সমস্যা নিয়ে জনগণকে জানাবার জন্য যারা ডাক্তার আছি, এখানে শুধু হরমোন বিশেষজ্ঞ ডাক্তার জড়িত নয়, কিন্তু যেমন যদি কারো অপারেশন করতে হয় গলার, ওরা কিন্তু ইএনটি ডাক্তার করেন। গাইনি ডাক্তারদের মধ্যে অনেকে রোগী কিন্তু থাইরয়েডের সমস্যা নিয়ে ওখানে যাচ্ছে। শিশু কিশোরদের অনেক সমস্যা থাকে, সেখানে পেডিয়াট্রিশিয়ানরা দেখেন। তাহলে এই এক গ্রুপ যারা ডাক্তার, তাদের মধ্যেও এই সচেতনতা বৃদ্ধি করা যেমন দরকার। রোগীদের মধ্যে আপনি যেমন একটু আগে বললেন যে অনেকের সমস্যা আছে তারা জানে না, তাহলে কখন তারা চিকিৎসকের কাছে যাবেন, টেস্ট করবেন, তাহলে এইগুলো জানাবার জন্য কিন্তু আমরা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু এই মাসটি কেন্দ্র করে কিন্তু আজকে যদিও মাসটি শেষ হচ্ছে, আমরা আরও অন্যান্য টিভিতেও কাজ করছি। আমরা ডাক্তারদের জন্যে আমরা প্রথমত থাইরয়েড ডিজঅর্ডার প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম গাইডলাইন তৈরি করেছি, যেটা সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা ডাক্তারদের মধ্যে এটা ডিসেমিনেশন করেছি, যাতে এই রেকমেন্ডেশনগুলো সকল ডিসিপ্লিনের ডাক্তার বুঝে শুনে চিকিৎসা করতে পারেন। পত্রপত্রিকাতেও আমরা কিন্তু লেখালেখি করছি। তো এটি নিয়ে হয়তো আরও অনেক কাজ সামনে করতে হবে। 25শে মে উপলক্ষ কর্মকাণ্ড থাকবে, কিন্তু মূল টার্গেট হলো জনগণকে জানানো, নীতি নির্ধারকদেরকে, যাতে থাইরয়েড নিয়ে আমরা কর্মকাণ্ডের সুযোগ বেশি পাই। এখানে কর্মকাণ্ডের সুযোগ মানে যে কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বরাদ্দ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্দের মধ্যে থাইরয়েড সমস্যাটি আগে ছিলই না, টোটালি ছিল না। এই গত বছর প্রথম কিন্তু যুক্ত হয়েছে। এটা কি ক্রনিক ডিজিজের মধ্যে অন্তর্ভুক্ত? নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যুক্ত হয়েছে, এই গত বছর প্রথম যুক্ত হয়েছে। এবং যদি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা চিন্তা করি, যে আমাদের চিকিৎসা ব্যবস্থার একদম যে প্রাইমারি লেভেল, সেখানে কি একজন যেই এমবিবিএস ডাক্তার আছেন তিনি কি একটা থাইরয়েড রোগীকে ডায়াগনোসিস করতে পারেন? এটা কিন্তু ডায়াগনোসিস করতে পারবেন। এখানে একটু চ্যালেঞ্জ হলো যে থাইরয়েডের টেস্ট কিন্তু অনেক উপজেলায় হয় না। বড় বড় উপজেলার মধ্যেও তো কিছু কিছু আছে যে খুব ভালো সেট আপ আছে, সেখানে হয়তো হয়, কিছু কিছু উপজেলায় হয়তো হয় না, কিন্তু জেলা বা উপরের দিকে সব জায়গাতেই হয়।
তো টেস্ট না করে কিন্তু দেখে একদম কনফার্ম হওয়া সম্ভব নয়। এখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে। এটা একটা সমস্যা রয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, ম্যাডামের কাছে আসছি যে স্যারের কাছে আমি যে কথাটা বলছিলাম যে স্যার অলরেডি বলছিলেন যে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আপনারা এঙ্গেজ করে আপনাদের যেই অ্যাওয়ারনেসের যে বার্তাগুলো সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে। তা আপনার কি মনে হয় যে মানুষ কি এখন আগের চাইতে কি সচেতন হচ্ছে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতন করার জন্যই আজকের এই প্রোগ্রাম। প্রথমে সচেতনতা সৃষ্টি করতে হবে বাসা থেকে। বাসা থেকে বলতে যেমন আমি যে ইনস্টিটিউটে কাজ করি, আমাকে আগে আমার ইনস্টিটিউটের মানুষগুলোকে সচেতন করতে হবে। সেই অনুযায়ী আমি কাজ করেছি। আমাদের দেশে থাইরয়েড টেস্ট, তারপরে থাইরয়েডের যে সিমটম, এগুলো নিয়ে মানুষ এখনও পর্যন্ত সচেতন অ্যাকচুয়ালি হয়নি। ঠিক আছে, সো আমি একজন এন্ডোক্রাইনোলজিস্ট, সো আমি বুঝতে পারছি থাইরয়েডের অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্স। সো আমি একটা সার্জারি ইনস্টিটিউটে কাজ করি, আমি আমার ইনস্টিটিউটে ওদেরকে থাইরয়েডের টেস্ট, থাইরয়েড সম্পর্কে সচেতন করার সৃষ্টি করছি। আমি যেই সোসাইটিতে কাজ করি, এন্ডোক্রাইন সোসাইটি, আমার সোসাইটি বিভিন্ন ওয়েবিনার এর মাধ্যমে সাধারণ মানুষ অন্য ডাক্তারদেরকে থাইরয়েড সম্পর্কে সচেতন করার চেষ্টা করতেছে। সো ঘর থেকে শুরু করে টু পাবলিক উই আর ওয়ার্কিং টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। যদি আমি একটু সংক্ষেপ করে বলি যে যদি আমরা ধরে নিই যে এখন 2025, 24, 23 পিছন দিকে তাকাই, সচেতনতা একটু উন্নতি হচ্ছে, অনেক হয়েছে তা বলা যাবে না, কিন্তু তাহলে আমাদের আসলে অনেক কাজ করার এখনো জায়গা আছে, দরকার আছে। মানে এই যে থাইরয়েড হরমোনের যে মানে আধিক্য হতে পারে বা কমে যেতে পারে বিভিন্নভাবে, এটার ফাংশনালিটিটা আসলে একটা ডিসঅর্ডার হতে পারে। তো যখন এই লক্ষণগুলো বা উপসর্গগুলো একজন মানুষের মধ্যে প্রকাশিত হয়, তখন কি তারা আপনাদের কাছে আসছে? এইটা আমি একটা আমেরিকার উদাহরণ দিই আর কি। যুক্তরাষ্ট্রের হাইপোথাইরয়েডিজমের রোগীদের 60% ধরা পড়ে ওরা অন্য কোনো কারণে ডাক্তার, মানে অপরচুনিস্টিক ভাবে ধরা হ্যাঁ, পড়ে। অন্য কারণে ডাক্তার কাছে গিয়েছেন, রুটিন টেস্টের মধ্যে থাইরয়েডের টেস্ট করেছে, দেখা গেল হাইপোথাইরয়েডিজম আছে। তাহলে আমরা কিন্তু কল্পনা করতে পারি যে বাংলাদেশে এটি আরও বেশি হবে, কারণ হাইপোথাইরয়েডিজম চট করে কোনো লক্ষণ দেখা দিবে না, কিন্তু দীর্ঘদিন একটু একটু করে হয়তো লক্ষণ ছিল, কিন্তু এখানে লক্ষণ বুঝতে না পারার কারণ হলো এটা কিন্তু বুদ্ধিমত্তাও কমিয়ে দেয় রোগীর। এবং এটা নিয়ে আমরা মনে একটু পরে আলোচনা করতে পারি যে বাড়ন্ত শিশুদের যে আইকিউ ডেভেলপমেন্ট, মানসিক বৃদ্ধি, এটা থাইরয়েডের হরমোনের সাথে খুব যুক্ত। কিন্তু যদি হাইপার থাইরয়েডিজম হয় সেটা কিন্তু দ্রুত লক্ষণ দেখা দিবে, রোগীর বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে, গরম লাগবে, মন দিয়ে কাজ করতে পারবে না, ঘুম হবে না। কারো কারো এমন লক্ষণ দেখা দেয় উনি মনে করেন যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে এত বেশি বুক ধড়ফড় করে। ওনারা কিন্তু দ্রুত চলে যাচ্ছে। কিন্তু হাইপোথাইরয়েডিজম এরা কিন্তু সহজে খুব লো সাইলেন্ট ফিচার। কিন্তু হাইপোথাইরয়েডিজম রোগী যদি 8টা থাকে, হাইপারথাইরয়েডিজমের একটা, তাহলে মূল রোগীরাই কিন্তু হাইপোথাইরয়েডিজমের। আরেকটাই হলো যে থাইরয়েড মেলিগনেন্সি। আগে ধারণা ছিল যে 100 জনের মধ্যে থাইরয়েড ক্যান্সারের রোগীদের 1% কম ছিল থাইরয়েডের ক্যান্সার, কিন্তু এখন কিন্তু ধারণা পাল্টে গিয়েছে যে 3% বেশি কিন্তু থাইরয়েডের ক্যান্সার, মানে সেটাও ইনক্রিজিং, ওটারও কিন্তু লক্ষণ দেখা দিবে না শুরুতে। তাহলে মূল মেসেজ হলো থাইরয়েডের সমস্যার জন্য লক্ষণের দিকে অপেক্ষা না করে আমাকে নিজে থেকে খেয়াল রাখতে হবে, এবং আমি যদি খেয়াল কোনো সন্দেহ নাও হয় তাও স্ক্রিনিং করে। স্ক্রিনিংটা নিয়ে স্যার আমি আপনার সাথে ডিটেইলে কথা বলবো। আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে সাগর বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার ওই যে হরমোন জনিত সমস্যা, আপনার ওই যে উচ্চারণটা হয়তো হবে না, টেস্টোস্টেরন যে হরমোনটা, এটা লেভেলটা 1 মানে 1.5 থাকছে। তো এতে আমাকে লিখে দিয়েছিল অ্যান্ড্রোক্যাপ লিখে দিয়েছিল, আর ওই 1 মাস পর পর ওই টেস্টোস্টেরন একটা ইঞ্জেকশন দিয়েছিল। এরপরেও কাজ হচ্ছে না। পরে আমাকে ওই যে পিএইচ টেস্ট করে আপনার ওভুলেট লিখে দিয়েছিল, ওভুলেট ট্যাবলেট 50, কিন্তু তারপরেও মানে সমাধান পাচ্ছি না। এখানে যেটা হয়েছে, জানাবেন প্লিজ। আপনার এইভাবে বিচ্ছিন্নভাবে কাজ করে আগানো যাবে না, আপনাকে অনেকগুলো প্রক্রিয়া শেষ করতে হবে। একটা শুধু টেস্টোস্টেরন দেখে সেটাও লাভ হবে না, আরও 3টা টেস্ট করে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। আপনি কি রাজশাহী মেডিকেলে দেখাচ্ছেন? জি, রাজশাহী মেডিকেল দেখিয়েছিলাম আমি।
ওখানে না হলে আপনি ঢাকায় আসতে পারেন। আপনার সমস্যাটা কিন্তু এটা একটু বড় সমস্যা, কিন্তু আজকে এটা নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ কম। আজকে আমরা থাইরয়েড হরমোন নিয়ে আলোচনা করছি, তো পরে কোনো সময় হয়তো এটা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, তিনি ঢাকায় এসে কোনো বিশেষজ্ঞকে দেখাতে পারেন। আচ্ছা স্যার, যেটা নিয়ে কথা বলছেন, বিশেষ করে আপনি বলছিলেন যে শিশু কিশোরদের থাইরয়েড হরমোন যেটা হাইপোথাইরয়েডিজম, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বোঝা যাচ্ছে না, মানে লক্ষণগুলো যেহেতু ওইভাবে অবভিয়াসভাবে আসছে না, তার বুদ্ধিবৃত্তির উপরে এটা একটা প্রভাব ফেলছে। তো এই বিষয়ে আসলে বাবা মায়েরা কিভাবে সচেতন হতে পারে? এটা খুব আমি যদি বলি যে থাইরয়েড নিয়ে আমরা যে এরিয়াটা অথবা যে গ্রুপের মানুষের উপরে সবচেয়ে বেশি নজর দিব তারা হলো বাড়ন্ত ছেলে মেয়েরা। কারণ এ সময়ে কিন্তু বুদ্ধিমত্তা তৈরি হবে, এবং আমরা যে যাই ভাবি বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে বুদ্ধিমত্তার লেভেলে সবচেয়ে নিচে। এবং আরেকটা দেখেন, 4 কোটির কাছাকাছি থাইরয়েডের রোগী, টোটাল থাইরয়েডের সমস্যা রোগী কিন্তু 82 কোটি সারা পৃথিবীতে। তাহলে সেই হিসাব করলে আমাদের এই যদি 17 কোটি মানুষ হয়, এটা কিন্তু অনেক বেশি মাত্রা, প্রপোর্শন হিসেবে চিন্তা করলে অনেক বেশি মাত্রা, এবং এর অধিকাংশই কিন্তু হাইপোথাইরয়েড। আবার থাইরয়েডের সমস্যা হতে পারে না এমন কোনো বয়স নাই। মায়ের পেটে থেকেই থাইরয়েডের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, 2 মাস পরে হতে পারে, 5 মাস পরে হতে পারে, 10 মাস পরে হতে পারে। এখন মায়ের পেটে থাকার সময় যদি বিশেষ করে প্রথম 12 সপ্তাহ যদি থাইরয়েডের হরমোনের ঘাটতি থাকে মায়ের, এটা কিন্তু বাচ্চার বুদ্ধিবৃত্তি ঘাটতি হবেই, মানে ওর স্নায়বিক গঠন হবে না। তার কনজেনিটালি একটা সে সমস্যা, অন্য অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিকঠাক মতো তৈরি হয়েও বুদ্ধিবৃত্তি তৈরি হবে না। আচ্ছা, এরপরে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরেও যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থেকেই যায়, ওর দৈহিক বৃদ্ধিও কম হবে। তাহলে বাংলাদেশের মানুষের যেমন গড় উচ্চতা কিন্তু কম, কিন্তু এখন কিন্তু একটু একটু বাড়ছে, তো সেটি যেমন একটি কথা। কিন্তু বুদ্ধিবৃত্তি যে ব্যাহত হলো, মানে মানসিক বৃদ্ধি যে ব্যাহত হলো, এটা কিন্তু পরে আর বাড়বে না, কিন্তু দৈহিক বৃদ্ধি কিন্তু বাড়তে পারে। তাহলে একটা ছেলে বা মেয়ে প্লে গ্রুপ, নার্সারি, ক্লাস 1, 2, 3, 4 করে আগাচ্ছে, তো কোনো এক সময় যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, ওর যে মেধার লেভেল নিচে গেলেও এটা কিন্তু আর বাড়বে না। তাহলে আমরা মেধাবী মানুষের জাতি চাই, সারা পৃথিবী সেটা নিশ্চিত করেছে, আমরা কিন্তু নিশ্চিত করতে পারিনি। ওরা নিশ্চিত করেছে কীভাবে, যে প্রতিটি ভালো দেশ, ভারত দেশ মানে উন্নত বিশ্ব বলতে, হ্যাঁ, ভালো দেশ মানে যারা স্বাস্থ্য নিয়ে বেশি ভাবে ওদেরকে ভালো বলছি। আচ্ছা, ওরা কিন্তু 7টি নাগরিক অধিকার বলেছে। 7ম নাগরিক অধিকার হলো যে আজকে যে জন্মগ্রহণ করলো তার থাইরয়েডের হরমোনের মাত্রা জানা। কতটা গুরুত্ব দিয়েছে দেখেন, কারণ কোনো মেধা ঘাটতি থাকবে এটা কিন্তু কেউ গ্রহণ করতে রাজি নয়। তাহলে একে আমার কী করবে, তাহলে একটা জন্মের পরই 3 থেকে 7 দিনের মধ্যে স্ক্রিনিং করা হয়। যদি ওই সময় না করা হয়, পরবর্তী কোনো এক সময় করতে হবে। যদি মিস হয়, সবচেয়ে ভালো হয় যদি আমরা প্রতিটি স্কুলে ভর্তির সময় প্রতিটি ছেলে মেয়েকে থাইরয়েড হরমোনের স্ক্রিনিং করে নিতে পারি। এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকেই আমরা মানে এই ইন্টারভেনশনের মেসেজগুলোকে আপনারা পৌঁছে দিতে পারেন। আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাতে, যেহেতু সরকারের কাঠামোর মধ্যে থাইরয়েড ছিলই না, গত বছরই যুক্ত হয়েছে, সুতরাং আমাদের অনেক দূর যাওয়ার এখনো বাকি আছে, কেবল শুরু হয়েছে। তো সেটি কিন্তু একটি। দ্বিতীয় হলো, এরপরে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি হয়তো কাছাকাছি দেখেছেন যে একটা ছেলে ক্লাস 6, 7 পর্যন্ত রেজাল্ট ভালো ছিল, এখন খারাপ, গ্র্যাজুয়ালি খারাপ করছে। ওকে টেস্ট করে দেখা যাবে যে ও থাইরয়েড হরমোনের সমস্যা হয়েছে। আবার যে সব দেশে কাজের ক্ষেত্রে খুব বেশি প্রতিযোগিতামূলক কাজ করতে হয়, ওখানে চাকরি থেকে ছাঁটাই হওয়ার পরে দেখা গেল যে থাইরয়েডের সময় হাইপোথাইরয়েডের মধ্যে ছাঁটাই হয়েছে। তাহলে বুদ্ধিবৃত্তি খালি তৈরি হওয়া নয়, বুদ্ধিবৃত্তিকে বজায় রাখার জন্য থাইরয়েড হরমোনের একটা নির্দিষ্ট মাত্রা খুব থাকাটা জরুরি। তাহলে বাংলাদেশের মানুষের আইকিউ কম, আমরা কিন্তু সহজ সরলভাবে ধরে নিতে পারি যে থাইরয়েড হরমোনের ঘাটতির কারণে এটি হয়েছে। আচ্ছা, মানে তার মানে পারিবারিকভাবে যদি বলি যে বাবা মায়েদের এখানে একটা ভূমিকা আছে, যে তার সন্তানটির যে একটা ইভালুয়েশন করে নেওয়া, একটা স্ক্রিনিং এর কথা আপনি বলছিলেন, যে একটা টেস্ট করে নিশ্চিত হয়ে নেওয়া, বাবা মাকে দায়িত্ব নিতে হবে। আমার ছেলের বা মেয়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। অন্যরা সাহায্য করতে পারে, কিন্তু মূল দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই না? যদি একবার কারো হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে, তাহলে কি তার পরবর্তীতে ম্যানেজমেন্টটা কেমন হবে? যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, নিশ্চয়ই ম্যানেজমেন্টটাও খুব লাইফ লং বা একটা লম্বা সময় ধরে প্ল্যান আপনারা করে থাকেন। জি, অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজমের তো অনেক কারণ আছে। ফার্স্টে আমাদেরকে আগে স্পেসিফাই করতে হবে হাইপোথাইরয়েডিজম কেন হয়েছে।
যেমন শীতকালে বা বিভিন্ন ভাইরাল ইনফেকশনের কারণে অনেক সময় আমাদের থাইরয়েডের ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যেটাকে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস বলে। এই পেশেন্টগুলো ইনিশিয়ালি অতিরিক্ত হরমোন সিক্রেশনের ফিচার নিয়ে আসে, যেটাকে আমরা টক্সিকোসিস বলি বা থাইরয়েডাইটিস। ইনিশিয়ালি দেখা যায় যে হরমোন সিক্রেশন বেশি হচ্ছে, 2 মাসের মতো হয়, তারপরে পেশেন্টটা হাইপোতে চলে যায়। সো এই পেশেন্টকে কিন্তু আমি লাইফ লং থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিব না, যেটা মেইন ট্রিটমেন্ট হাইপোথাইরয়েডিজমের জন্য। এই পেশেন্টকে আমাকে অবজার্ভ করতে হবে, এই পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে তার থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের কারণ হচ্ছে ইনফেকশন, ইনফ্লামেশন। এই পেশেন্টটা দেখা যায় যে 6 মাস পরে সে অটোমেটিক্যালি নর্মাল থাইরয়েডে চলে আসে। একে যদি আমি ট্রিটমেন্ট দিই, পরবর্তীতে ওষুধের ওভারডোজের কারণে পেশেন্ট দেখা যাবে বিভিন্ন ধরনের সিমটম সাফার করবে। সো আগে আমাকে কারণ দেখতে হবে যে পেশেন্টটা লাইফ লং থাইরয়েডের ট্রিটমেন্ট পাবে কিনা, ঠিক আছে, না হয় ভুল ট্রিটমেন্ট হবে। আর যাদের সাধারণত পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম, তাদেরকে আমরা থাইরক্সিন ট্রিটমেন্ট দিই, এবং মনে রাখতে হবে এই পেশেন্টটাকে নির্দিষ্ট সময় ইন্টারভালে থাইরয়েডের টেস্ট করতে হবে। এনাদের ডোজ বাড়তে পারে যত দিন যাবে, অনেকের আছে যে থাইরয়েডের ডোজ বাড়তে থাকে। আমরা নর্মালি দেখি যে একজন ডাক্তারের কাছে গেল, ডাক্তার হাইপোথাইরয়েডিজম ট্রিট করলো, তাকে থাইরক্সিন দিয়ে দিল, তারপরে তাকে যে ফলো আপে আসতে হবে 6 মান্থ 1 ইয়ার ইন্টারভাল, রুগীটাকে যে থাইরয়েডের টেস্ট করতে হবে, এই জিনিসটা কিন্তু বলে না। কিন্তু যাদের পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম তাদেরকে মনে রাখতে হবে লাইফ লং থাইরক্সিন রিপ্লেসমেন্ট অ্যান্ড ডোজ অ্যাডজাস্টমেন্ট বাই এন্ডোক্রাইনোলজিস্ট। মানে এই যে ডক্টরের সাথে টাচে থাকা, ফলো আপে থাকা। মানে অনেক পেশেন্টরা কিন্তু মনে করে যে ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, ব্যাস এইটাই এখন জীবনভর চলতে থাকবে, মানে তারা দেখা যায় যার ফলো আপে আসছেন না। ওইটার কারণটা হলো যে উনি যখন ভালো আছেন, সিমটম গুলো কমে ভালো এসেছে, আছেন তো ভুলে গেলাম। কিন্তু এখানে তার যেটা বোঝাতে দেওয়ার চেষ্টা করলো যে শুরুতে আমরা 1.5 মাস 2 মাস পর পর টেস্ট করে করে ডোজটা অ্যাডজাস্ট করি। তো মনে করেন আমরা তো দুজনে ঢাকাতে প্র্যাকটিস করছি, রুগীটা পঞ্চগড় থেকে এসেছে, ভোলা থেকে এসেছে। তো ওই রুগী যেহেতু মোটামুটি ভালো আছে, সে কিন্তু আসবে না। কিন্তু আমরা প্রতিবার রুগী যখন দেখি লিখে দিই যে যত দিন যাবে উনি তত ভালো থাকবে, তত গ্যাপটা বাড়বে, 4 মাস 5 মাস 6 মাস। কিন্তু ওই নির্দিষ্ট সময় পরে আবার FT4 TSH করে থাইরয়েডের হরমোনের মাত্রা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু অনেকেই মনে করে যে এটা ঠিকঠাক হয়ে গেছে, আর লাগবে না। আবার ইন্টারেস্টিংলি আমি মনে করেন 150 মাইক্রোগ্রাম দিচ্ছি, কিছুদিন পরে দেখা গেলো আবার 100 লাগছে, আবার 5 মাস 6 মাস পরে দেখা গেলো আবার 150 লাগছে। মানে একটা ফিক্সড ডোজে আজীবন চলবে এটা কিন্তু হয় না। হয় না বলেই কিন্তু নির্দিষ্ট সময় পর পর হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে উনি ওষুধ খেয়েও হাইপোথাইরয়েডিজমের মধ্যে থেকে যেতে পারেন, ওষুধ খেয়ে হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হয়ে যেতে পারেন। তো যেহেতু কোটি কোটি মানুষ হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত বাংলাদেশে, তো আমরা সকলকে এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা হরমোন বিশেষজ্ঞের পরামর্শটা নিয়ে উনি যে সময় পর পর আপনাকে দেখাতে বলে সেই সময় পর পর দেখিয়ে নেবেন। চিকিৎসকের কথাটা এখানে আসলে খুব মানে গুরুত্বের সাথে মানতে হবে। তো এখন একটা বিষয় যে আমাদের দেশে তো ইনফার্টিলিটির সমস্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে বাবা মায়েরা বহু দিন ধরে চেষ্টা করছেন, একটা কাপল মাটা হয়তো গর্ভধারণ করতে পারছেন না, তখন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর দেখা গেল যে তার হয়তো থাইরয়েড হরমোন জনিত কোনো সমস্যা আছে। তো এই বিষয়ে স্যার কি বলবেন? এখানে হয় কি যে যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, যে দম্পতি, সেই ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম মহিলার এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো থাইরয়েডের সমস্যা। আর যেহেতু থাইরয়েডের সমস্যা, এখানে হিসাবটা কেমন দেখেন, যেহেতু কোটি কোটি মানুষ থাইরয়েডে আক্রান্ত, এখানে হাজব্যান্ডটাও হতে পারেন, ওয়াইফটাও হতে পারেন। কিন্তু একটু আগে বললাম যে মহিলারা অনেক বেশি আক্রান্ত। 20 জন মহিলা হলে 1 জন পুরুষ, তাহলে আবার 8 জন হাইপোথাইরয়েডিজম হলে 1 জন হাইপারথাইরয়েডিজম, তাহলে মহিলাই আক্রান্ত হবেন, হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হবেন, এই সংখ্যাটা অনেক বেশি হবে। এবং হাইপোথাইরয়েডিজমের সচরাচর কোনো লক্ষণ দেখা দিবে না। সেজন্যই কিন্তু উনি আগে বিভিন্নভাবে চিকিৎসা করেছেন, সেই গাছের শিকড় বাকড় থেকে শুরু করে পীর ফকির থেকে শুরু করে শেষে কিন্তু আমাদের কাছে আসেন। টেস্ট করলে কিন্তু ধরা পড়ে গেল যে ওনার হাইপোথাইরয়েডিজম ছিল। কিন্তু এখানে 2টা ঘটনা ঘটতে পারে, যে হাইপোথাইরয়েডিজমের কারণে বাচ্চা পেটে আসছে না, কিন্তু উল্টাটাও হতে পারে, বাচ্চা পেটে আসছে কিন্তু গর্ভপাত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই 2টাই কিন্তু একটা বড় ঘটনা একটা দম্পতির জন্য। আর আরেকটা ঘটনা হলো দিন দিন কিন্তু একটু বেশি বয়সে সন্তান নেবার একটা বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে,
যে বিয়েই করছে হয়তো 30 বছর 24 বছর 22 বছরে, তারপরে নিজেরা একটু প্রফেশনালি একটু এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে বাচ্চা নিচ্ছে। তো এমনিতেই লেট হয়ে গেছে, High risk তারপরে 2 pregnancy। বছর 3 বছর হয়তো প্ল্যান করার পরে দেখা গেল যে থাইরয়েডের সমস্যা, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এই জন্য বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমরা যে স্ক্রিনিংয়ের জন্য রিকমেন্ড করেছি, আমরা বলেছি যে প্রেগনেন্সির যারা প্ল্যানে আছেন তাদের ইউনিভার্সাল স্ক্রিনিং হবে। তার প্ল্যানের 1 নম্বর কাজ হবে থাইরয়েডের হরমোনের মাত্রাটা দেখে নেওয়া। মানে প্রি কনসেপশন একটা প্ল্যানিং তাদের করে নিতে হবে। প্ল্যানিং শুরু হবে থাইরয়েডের টেস্টটা দিয়েই। আচ্ছা, মানে আজকে বাচ্চা নিবে সেটা তখন নাই, উনি 10 বছর পরে নিবে তাও আজকে করে নিবে, 5 বছর পরে নিবে তাও আজকে টেস্ট মানে করে নিবে। কারেকশনটা যেন হ্যাঁ, ততদিন কারণ করে তাহলে ফেলতে পারে, সময়টা থাকলো হাতে। সময়টা হাতে থাকে। যেহেতু কোটি কোটি, আবারও বলছি, কোটি কোটি মানুষ আক্রান্ত, 1জন 2জন নয়, কিন্তু তাহলে অধিকাংশেরই কিন্তু সমস্যা ধরা পড়বে। কিন্তু এই ইনফার্টিলিটি আরও অনেক আছে। যেমন আমরা যখন থাইরয়েড হরমোনের চিকিৎসা করি, যে লেভেলে এসে চিকিৎসা করি, ইনফার্টিলিটির জন্য আরও কম লেভেলে চিকিৎসা করতে হয়। তাহলে এখানে কিন্তু আমাদের অনেক বুঝে শুনে মানে সময়টা অনেক বেশি ক্ষেপণ হয়ে যাচ্ছে। হয়তো তারা চিকিৎসকের কাছে আসছে দেরিতে, বুঝতে পারছেন না মানে, বা কার মানে আন্ডারে যাবেন, মানে কোন বিশেষজ্ঞের কাছে যাবেন, অনেক সময় এই ডিসিশনটা নিতেও দেরি হয়ে যায়। জি, এই জন্য আমরা যেটা করতে চাই এখন, যে ফার্টিলিটি স্পেশালিস্ট কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। যে যেখানে কাজ করুক, তাহলে একটা অ্যাসোসিয়েশন থাকবে, যোগাযোগ থাকবে, যে তৈরিও হচ্ছে। যে আমার ধারণা মতে যতগুলো ফার্টিলিটি সেন্টারে ওরা কাজ করে, অধিকাংশই আমার বা কারোর সাথে যোগাযোগ আছে, দিলে ওরা হরমোনের রোগগুলোর জন্য আমাদের সাথে চিকিৎসা নেয়। রেফারেল সিস্টেম, থাইরয়েডের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, অন্য আরও কিছু কিছু থাকতে পারে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে। এই জন্য কিন্তু আমি একটু গর্বের কথা বলি যে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ফার্টিলিটি চিকিৎসার জন্য আমাদের একমাত্র ভরসা ছিল ভারত, দেশে বাইরে। কিন্তু এখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে কিন্তু হাজার হাজার দম্পতি কিন্তু এই চিকিৎসা বাংলাদেশে নিয়েই সন্তান নিতে পারছেন। এটি কিন্তু রুগীরা খেয়াল করেছেন কিনা, যদি খেয়াল না করে থাকেন আজকে অনুরোধ করবো যে খেয়াল করবেন যে আমরা কিন্তু দিন দিন ভালো করছি বাংলাদেশে। আচ্ছা, সাইটটি ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পর ফিরে আসছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা থাইরয়েড গ্রন্থি সমস্যা নিয়ে কথা বলছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন 2জন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার শাহজাদা সেলিম, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার আফিয়া জায়নাব তন্নি, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, এবং স্যার এবং ম্যাডাম দুজনই থাইরয়েড টাস্ক ফোর্স বাংলাদেশের কোঅর্ডিনেটর এবং একজন সদস্য সচিব। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতি শেষে আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডামের কাছে আসছি যে গর্ভাবস্থায় থাইরয়েড গ্রন্থির যেই মানে কমে যায় যদি সিক্রেশন, হাইপোথাইরয়েডিজম, এটা একটা মোটামুটি বাংলাদেশে কমন একটা সমস্যা এবং অনেক মহিলারা এটার থেকে সাফার করছেন। তো এটার আসলে মানে ট্রিটমেন্ট কেমন হওয়া উচিত বা ট্রিটমেন্টের আউটকামটা কেমন হয়? ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখা যায় যে বন্ধ্যাত্বের একটা কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কারণ দুই সময়েই আমাদের ওভুলেশন হয় না, অ্যানোভুলেটরি সাইকেল থাকে, সো বেবি কনসিভ করা ডিফিকাল্ট হয়ে যায়। সো যেসব দম্পতি প্ল্যানিং করছেন প্রেগনেন্সি, তাদের প্রথমেই একটু ডক্টরের শরণাপন্ন হতে হবে, তারা ফিট কিনা প্রেগনেন্সির জন্য, এটা আগে নিজেদেরকে জাজ করে নিতে হবে। থাইরয়েড ফাংশন টেস্ট যদি নর্মাল থাকে, দ্যাটস ওকে, ইউ ক্যান প্রসিড ফর প্রেগনেন্সি। যদি হাইপো হয় তাহলে কি করতে হবে? স্টার্ট করতে হবে থাইরয়েডের ওষুধ, এবং অবশ্যই মনে রাখতে হবে থাইরয়েড হওয়ার পরেই তাদেরকে প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। আর থাইরয়েড অনেক সময় হরমোনের অতিরিক্ত হরমোন সিক্রেশন হইতে পারে, এজন্য আপনাদেরকে অবশ্যই এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। যারা আগে থেকে হাইপোথাইরয়েড, তাদের সাধারণত ওষুধের ডোজ বেড়ে যায়। প্রেগনেন্সির সময় আমাদের হরমোনের চাহিদাটা একটু বেশি থাকে, এই জন্য সাধারণত 25 থেকে 50% ডোজ আমরা বাড়াই দিই। যারা নিউলি ডায়াগনোসড, তাদেরকেও কি কারণে হচ্ছে বের করার পরে স্টার্টিং ট্রিটমেন্ট। আর যারা হাইপার, এটাও কেন হচ্ছে হাইপার, বিভিন্ন কারণ আছে। এটা
আগে ডিটেক্ট করতে হবে, তারপরে স্টার্টিং ট্রিটমেন্ট। সবসময় পেশেন্টকে ইউথাইরয়েড রাখতে হবে, ইউথাইরয়েডিজম ফর সেফ প্রেগন্যান্সি। মানে যদি ট্রিটমেন্টটা প্রপারলি না করা হয় সেক্ষেত্রে গর্ভস্থ শিশুর উপরে কি ধরনের এটা প্রভাব খুব পড়তে পারে? চ্যালেঞ্জিং। দুটা ঘটনা হচ্ছে, আমরা যেটা স্ক্রিনিং এর কথা বললাম, তাহলে যদি খুব ভালো হতো যদি কেউ গর্ভধারণের আগে স্ক্রিনিং করে ও যেটা বলতে চাইলো যে ট্রিটমেন্টটা পর্যাপ্ত হয়েছে, উনি এখন খুব ঠিকঠাক অবস্থায় আছেন, ইউথাইরয়েড অবস্থায় হ্যাঁ আছেন, থাইরয়েড হরমোনের টার্গেট রোগীকে বলে দেওয়া হয়, F346 টার্গেটে আছে, এখন প্রেগনেন্সিতে যেতে পারবে। এখন যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে একরকম, কিন্তু হাইপারথাইরয়েড হলে ওষুধ বন্ধ করে দেওয়া যাবে, ওই অবস্থা পৌঁছার পরে প্রেগনেন্সি হওয়াটা জরুরি আসলে, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। কিন্তু যেহেতু বেশিরভাগ মহিলা হাইপোথাইরয়েডে আক্রান্ত হয়, তাদের কথাটাই বলি, যদি তার যেটা বললো যে 25 থেকে 50% থাইরয়েড হরমোনের চাহিদা বেড়ে যাবে, যে গর্ভস্থ জাইগোট তৈরি হবে, ফুল তৈরি হবে, বাচ্চাটি ধীরে 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 বড় হবে, তার মানসিক থেকে শারীরিক কাঠামো তৈরির জন্য যে চাহিদা বেড়ে যাবে, সেই চাহিদা সরবরাহ করতে হবে মায়ের কাছ থেকে। কারণ মায়ের যদি আগে থেকে নিজেই সাফার করে যে হাইপোথাইরয়েডিজম, সে কী করে সরবরাহ করবে? তাহলে এখানে যেমন বুদ্ধিবৃত্তি তৈরি হবে না, ওর কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো তৈরি হবে না। প্রথম গর্ভধারণের প্রথম 12 সপ্তাহ পুরোটাই মায়ের কাছ থেকে আসে, আরও 18 সপ্তাহ পর্যন্ত অনেকটাই মায়ের কাছ থেকে আসে। এরপরে গর্ভস্থ মানে শিশুটি নিজের হরমোন তৈরি করে। তাহলে এই সময়টা কিন্তু খুব মারাত্মক যদি কোনো ঘাটতি থাকে। মানে গর্ভাবস্থার প্রথম যেই 3 মাস বা 4 মাস সময়টা, হ্যাঁ, এটা খুবই খুবই ফার্স্ট গুরুত্বপূর্ণ। ট্রাইমেস্টার থেকে শুরু করে সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা বলছেন। কিন্তু পুরা সময়ই কিন্তু থাইরয়েড হরমোনের একটা টার্গেট লেভেলে রাখতেই হবে। এবং দেখুন, এখনও কিন্তু বাংলাদেশে মাতৃমৃত্যুর হার 0 হয়নি। তাহলে যতজনের মাতৃমৃত্যু হচ্ছে তাদের একটা বড় অংশ কিন্তু ডায়াবেটিস জনিত থাইরয়েডের সমস্যা আছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালদের একটি, আমাদের এখানে কিন্তু আমাদের গবেষণা পাবলিশ করা হয়েছে, যারা বাচ্চা প্রসবের জন্য আসছেন কখনো থাইরয়েড হরমোনের টেস্ট করেন নাই, ধরে নিয়েছেন যে থাইরয়েড হরমোনের সমস্যা নেই। এদের মধ্যে কিন্তু আর 8.4% আমরা হাইপোথাইরয়েডিজম পেয়েছি, এখন বাচ্চা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। তাহলে এই মায়ের যে সমস্যাটা ছিল, বাচ্চা কিন্তু আক্রান্ত ছিল পুরা সময়টা, তাহলে এই বাচ্চাটির দৈহিক এবং মানসিক বৃদ্ধির জন্য একটি বাধা কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে পর্যাপ্ত চিকিৎসা করতে হবে। এরপরে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে, নবজাতকের হাইপোথাইরয়েডিজম হতে পারে, তাহলে সেটাও কিন্তু চিকিৎসা করতে হবে আমাদেরকে। তাহলে টোটাল সময়টা প্রেগনেন্সির সাথে থাইরয়েডের সমস্যা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এটিকে আমাদেরকে বিবেচনা করে আগে থেকেই কিন্তু পরিকল্পনার, আমরা বারবারই যেটা বলতে চাচ্ছি যে প্ল্যানিংয়ের অংশ হবে, গর্ভধারণের প্ল্যানিংয়ের অংশের মধ্যে থাইরয়েডের স্ক্রিনিং করা, চিকিৎসা করা, এগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকবেই। মানে এই যে আমরা যেই কথাগুলো আজকে বলছি বা যেই মেসেজটা আসলে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আমরা যারা শিক্ষিত সমাজ আছি তাদের জন্য এই মেসেজটা গ্রহণ করাটা আসলে যতটা সহজ, কিন্তু এই যে আমি যদি চিন্তা করি যে আমার রিমোট অঞ্চলের একটা মা, প্রত্যন্ত অঞ্চলের একজন হয়তো স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত একজন মা, তিনি আসলে কতটুকু সচেতন? কারণ আমরা দেখি যে আসলে সেই সব জায়গায় কিন্তু ফার্টিলিটি রেটটা সবচেয়ে বেশি হাই থাকে, যেখানে সচেতনতাটা বা শিক্ষার হারটা কম। তো সেই মাগুলোর কাছে আসলে আপনাদের এই কথাগুলো কিভাবে আপনারা পৌঁছে দিতে পারেন? আমরা যেমন যদি আমরা ধরি যে আমরা যে গবেষণাটি করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তাহলে এখানে কিন্তু অধিকাংশ আপনাদের শিক্ষিত হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তাহলে দেখেন, ওরা যদি ওদের মধ্যে যদি এটা হয় তাহলে বাকিদের অবস্থাটা কিন্তু আরো বেশি। উল্টা থেকে ভাবেন, আজকের যে অনুষ্ঠান হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সকল জায়গার মানুষই দেখবেন। তাহলে আমরা এই জন্য যে কাজগুলো করছি, আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করছি, টেলিভিশন প্রোগ্রামগুলো করছি, এবং আমরা 3 ক্যাটাগরিতে সচেতন করার চেষ্টা করছি। একটা হলো এন্ডোক্রাইনোলজিস্ট, তারা যদিও এই কাজটি করছে কিন্তু আমাদের জনগণের চাহিদা কী সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, গাইডলাইন তৈরি করছি। এই গাইডলাইনগুলো আবার অন্য ডিসিপ্লিনে যে ডাক্তাররা আছেন, থাইরয়েডের রোগী দেখেন, একটু আগে যেরকম বললাম যে ইএনটি ডাক্তার, গাইনি ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, তারপরে কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, মেডিসিনের ডাক্তার, এদের অনেকেই কিন্তু থাইরয়েডের রোগী দেখেন। তাহলে এই গাইডলাইনগুলো তাদের কাছে নিয়ে যাচ্ছি। আরেকটি হলো সরাসরি জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি। আমরা আমাদের টাস্ক ফোর্সের পক্ষ থেকে কিছু কিছু প্রোগ্রামের মধ্যে করেছি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি। আমরা এই মাঝখানের সময়টুকু খারাপ যাওয়ার কারণে হয়তো কর্মকাণ্ড আমরা বেশি নিতে পারি না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই ধরনের প্রোগ্রাম করার মতো মানসিক অবস্থায় নেই।
উন্নতি হলেই আমরা এটি আরও, যেমন থাইরয়েড দিয়ে 25 মে ওটাকে কেন্দ্র করে কিন্তু আমরা একদম অন্য মানুষ, যারা ডাক্তার নন, তাদের কাছে এই মেসেজগুলো নিয়ে যেতে চাচ্ছি যে প্রথম হলো যে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিংয়ের জন্য যেমন গর্ভধারণের পরিকল্পনা আগে, কিন্তু বাকিদেরও কিন্তু করতে হবে। কিন্তু যদি এরকম করা যায় যে চাকরিতে যারা যাবেন, স্কুলে ভর্তি হবেন, সকলকে সেখানে যদি বাধ্যতামূলকভাবে করে ফেললে একটা কিন্তু স্ক্রিনিং এর ব্যবস্থা বড় থাকবে। অংশ কিন্তু আমাদের স্ক্রিনিংয়ের আওতায় চলে আসবে। তাহলে স্টেপ বাই স্টেপ আগাবার জন্য আমরা এদিকে কাজ করছি, আবার এদিকে নীতি নির্ধারকদেরকেও সরকারি লেভেলেও আমরা মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি। যদি একদম কমিউনিটি পর্যায়ের কথা বলি, যে কমিউনিটি পর্যায়ে কিন্তু কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে যারা সিএইচসিপি যারা আছেন তারা কিন্তু সাধারণ মানুষদেরকে একদম সরাসরি 1-to-1 তারা ওখানে ডিল করেন। সেখানেও যদি তারা এই মানে হেলথ এডুকেশনের এই বার্তাগুলো যদি তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, হয়তো এটা অবস্থার উন্নতি আমরা অনেকটাই আশা করতে পারি। হবে কারণ বললাম যে সরকার যেহেতু গত বছরই তাদের জাতীয় প্রোগ্রামের আওতায় এনেছে, তাহলে ওই প্রোগ্রামে না ঢুকলে কিন্তু সমন্বিতভাবে এই প্ল্যানগুলো আপনারা বাস্তবায়নের চেষ্টা উপজেলাতে যাওয়ার করছেন। সুযোগ ছিল না, এখন কিন্তু সুযোগ আছে। আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি যে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বলছি যে 4 কোটির কাছাকাছি থাইরয়েড রোগী আছে, কোনো গবেষণা কিন্তু নেশন ওয়াইড নেই। সেটিরও আমরা প্রোটোকল জমা দিয়েছি। যদি আমরা ওইটি পাই তাহলে এটা জানাটা জরুরি, আসলে কতজন মানুষকে আমাদের সেবা দিতে হবে। কারণ আপনাদের হাতে তথ্য উপাত্ত থাকলে তখনই আপনারা পলিসিতে ইন্টারভেনশনটা দিতে পারবেন। এটিও হবে। এবং আপনি যেটা বলেন খুব ভালো কথা বলছেন, আসলে কমিউনিটি লেভেলে কমিউনিটি সিএইচসিপিদেরকে, উপজেলার ভিজিটর যারা আছে এদেরকে যদি এরা যেহেতু ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজের সাথে খুব এদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে আনতেই হবে। আমরা অলরেডি এই কাজগুলো করছি। বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়। আশা করি স্যার এদিকে একটু লক্ষ্য দিবেন যে ওনাদের ট্রেনিংটা যাতে সচেতনতা সৃষ্টির জন্য। স্যার, আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যদি বলি যে আমাদের আসলে জীবন ধারণ, আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো কি কোনোভাবে থাইরয়েডের সমস্যাকে প্রশমিত করতে পারে? এটা কিন্তু ইন্টারেস্টিং। দেখেন, আমরা কিন্তু জানি যে আয়োডিনের ঘাটতির জন্য হাইপোথাইরয়েডিজম হয়। এটাকে এত ব্যাপক মাত্রায় ছিল, এটাকে কমাবার জন্য তখন 1993 সনে একদমই সংক্ষিপ্তভাবে শেষ করবো, আমাদের হাতে সময় শেষ। সল্ট আয়োডিনেশন শুরু করা হয়েছে। তো এটার কিন্তু পিকচারটি ভালো নয়। আমি এটাকে একদম কমন পিপলের রান্নাঘরে চলে যেতে চাচ্ছি। যে লবণটিতে আয়োডিন থাকে, সে লবণটিতে যদি আয়োডিন না থাকে, আমরা না পাই খেতে, তার কারণ হলো রান্নার সময় হয়তো আয়োডিনটা চলে গেছে। তাহলে যে বাজার থেকে যে লবণটি নিয়ে আসি অল্প অল্প করে আনতে হবে, রান্নার শেষ পর্যায়ে দিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ, সময় থাকলে আরো অনেক কিছু আলোচনা করা সম্ভব হতো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।